লবণের অভাব। ওই যে বললো না স্যার যে মিনারেলস গুলোর কথা বলতেছে, মূলত কি জানেন, ওই ঘাসের মধ্যে সবগুলো মিনারেলস আছে, ক্যালসিয়াম, ফসফরাস। আমরা যে মেইন গুলো ম্যাক্রো মিনারেল, মাইক্রো মিনারেলের কথা বলি, মূলত ক্যালসিয়াম, ফসফরাস আর ম্যাগনেসিয়াম থাকে, জিঙ্ক থাকে। ওই মিনারেলস ডেফিসিয়েন্সি যখন ব্লাড লেভেলে হয়, তখন কিন্তু এই গরুটা আলটিমেটলি পড়ে যাচ্ছে। আমরা বলি যে গরু পড়ে গেছে, 2 দিন 3 দিন 5 দিন উঠতেছে না, তখন কি ট্রিটমেন্ট দিই? ওই দৌড়ায় যে স্যালাইন দিই, ক্যালসিয়াম দিই। বাট আপনি যদি সচেতন হইতেন, আপনি ঘাস দিতেন পর্যাপ্ত, আপনি কি করতেন, কিছু এমনি এমনি বাজারে এই দিবি ভিটামিন নামে পাওয়া যায়, কিছু বিভিন্ন ক্যালসিয়ামের প্রিপারেশন আছে, 1-2 বোতল প্রেগন্যান্সির সময় খাওয়াই দিতেন। ওই যে বাচ্চা রক্ত থেকে পুষ্টিটা নিচ্ছে, তখন কি হয়, ওই গাভীর কিন্তু শর্টেজ হয়ে যায়, তখন আর শিয়ার পড়ে যায়। এবং এটা শর্ট হলে কি হয়, অনেক সময় সাকসেসফুল ডেলিভারিটা হয় না। এটা কিন্তু অনেকেই বুঝে না যে ওই যদি মিনারেলস না থাকে, সে কোট দিতে পারবে না। তার সেই মানে ইলাস্টিসিটি বা মাসেল কন্ট্রাকশন করার জন্য ক্যালসিয়াম খুব মুখ্য উপাদান, এটা লাগে। কিন্তু তখন কি হবে, এটাকে বলে ডিফিকাল্ট পারসুয়েশন। হ্যাঁ, এটা কিন্তু আমাদের অনেক গাভী মারা যায়। আবার অনেক সময় ডেলিভারি করতে গেলে আমরা দেখা যাচ্ছে কি করে ফেলি, ওই বাচ্চা কেটে কেটে বের করা, অনেক কঠিন কিছু সিচুয়েশন হয়। তো এগুলোও কিন্তু এই যে ঘাসের সাথে, প্রোটিনের সাথে, মিনারেলসের সাথে অনেক বিষয়গুলো রিলেটেড, বুঝছেন? তো এইগুলো আমরা যদি সুযোগ পাই ইনশাআল্লাহ। আর বিশেষ করে যে স্যার একটা কথা বলছেন, আমাকে এটার উপর একটু কথা বলতে বলছেন, ডিপ ফ্যাটেনিং প্রোগ্রাম। এটা মূলত 3 মাসের প্রোগ্রাম। আমরা অনেক সময় অবুঝ যারা, বুঝি না, 1 বছর 2 বছর গরু পালতেছি, সারা বছর সামেশন করবেন, দেখবেন আপনি যে টাকা খাওয়াইছেন গরু বিক্রি করে সেই কয় টাকা হয় না, বুঝছেন? মানে এটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, আপনি আউটপুট কত পাচ্ছেন, ইনপুট কতটুকু দিলেন, এটা কস্ট ইফেক্টিভ হতে হবে। ঠিক আছে? তাহলে হইলে কি হবে, আমরা বলি যে 3 মাস বা ক্ষেত্র বিশেষে 4 মাসের কথাও বলি। আমাদের এখন থেকে হিসাব করলে 4 মাস, ঠিক আছে? 4 মাসের মতো সময় আছে। সে এই জন্য আমরা এই সময়টাতে আমরা কিন্তু এই প্রোগ্রামটা করতে পারি। কিভাবে? আমরা ওই গরু পারচেজ থেকে শুরু করে আলটিমেট বেচা পর্যন্ত, এটার কিন্তু একটা শিডিউল আছে। আমি গরু কিনতে গেলাম, এখন আমি কিন্তু গত ট্রেনিংও বলছিলাম, স্যার আছে, আমি আপনাদের একটা জিজ্ঞেস করবো, আচ্ছা কোন এজের বয়সের গরু বা কোন বয়সের গরুটা আমি কিনবো? এটা কিন্তু আমি প্রতি ট্রেনিং ক্লাসে বলছি। আমি যখন আপনাদের ক্লাস দিচ্ছি এটা বলছি যে আমি গরু কিনতে গেলে কোনটা খেয়াল করবো, তার বয়সটা কত হইলে ভালো হয়। এটা কি কেউ বলতে পারবে? এটা কিন্তু আমি বলছি ক্লাস। হ্যাঁ, 2 দাঁত, বা আমরা বয়স যদি আপনি বয়সও ধরেন 2 বছর, মিনিমাম 2 বছর, তাহলে এর থেকে ছোট কিনলে কি হবে? এর থেকে ছোট কিনলে কি হবে, ওই গরুর অপটিমাম গ্রোথটা হবে না, তার ক্রিমি ইনফেস্টেশন থাকবে, তার ইমিউনিটি দুর্বল হবে। দেখবেন এই শীতের সময় অনেকে বাজার থেকে কম টাকায় এই বর্ডারের সস্তা গরু কিনে নিয়ে আসে, কয়েকদিন পরে কি হবে, কলিজা কিডনি হয়ে পেট ফুলে মারা যাচ্ছে। এই কিছুদিন আগে এত পরিমাণে কলিজা কিডনিতে গরু মারা গেছে, আমরা চিকিৎসা দিতে গিয়েও মরে গেছি। কারণ তার দেহের একটা ক্যাপাবিলিটি লাগবে, মিনিমাম একটা তার সাউন্ডনেস না থাকলে সে কিন্তু বাড়বে না এই ম্যাচুরিটি। এই জন্য আমরা বলি মিনিমাম বয়স কত হতে হবে, 2 বছর। আপনি যদি একটা কাফ বা বাছুর নেন, তাহলে 6 মাসের একটা বাছুর নিয়ে আসলেন। এই ক্লাসগুলো, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনি 6 মাসের একটা বাছুর আনলেন, সে বলতেছেন এটা আমি ডিপ ফ্যাটেনিং প্রোগ্রামের জন্য আনছি। ভাই, 6 মাসের একটা বাছুর এনে আপনি বলতেছেন এটা দিয়ে আমি ডিপ ফ্যাটেনিং করবো, হবে না, ওর গ্রোথই হবে না। ঠিক আছে? তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ। আমার বয়সটা, অনেক সময় কি করি আমরা, বিফ ফ্যাটেনিং প্রোগ্রামের জন্য গরুর কালারটা একটা ফ্যাক্টর কিনা, লাল গরু যত ধরে কালো গরু তত ধরে, এটাও কিন্তু এটা কিন্তু আমাদের একটা গবেষণায় দেখা গেছে যে 80% গরুর ক্ষেত্রে লাল গরু কনজিউমাররা এটা কিনতে পারে। ঠিক আছে? তাহলে এটা একটা ব্যাপার। তারপর আরো কিছু ব্যাপার থাকে, যেমন বডি স্ট্রাকচার, এগুলো দেখতে হবে। এমন গরু কিনা যে ওরা বাড়ার ক্ষমতাই নাই, এত টাইট আর এত ইয়া, তাকে হেলদি দেখতে হয়, তার বেসিক কিছু জিনিস, তার কোনো ডিজিজ আছে কিনা। অনেক সময় এই যে গরুর ব্যাপারীরা এগুলো চালাকি করে, গরুর এফিনিটি হয়েছে,
তাহলে এখানটা হলে কি হয়, কম জিব্বাতে আসে না, এবার খুরের মাঝে আসে। তো গরু ব্যাপারীরা কি করে, ওই জায়গাটা একটু গোবর লাগায় বা হাতের থেকে ওখানে কিছু দিয়ে দেয়, ইন্টার ডিজিটাল স্পেসে ঘা হয়। তো আপনি বুঝেন না, ইন্টার খুঁড়ে স্যার খুঁড়ে, হ্যাঁ ঘা হয়, গরু গায়ে জ্বর থাকে। আবার আপনি যদি জিব্বাও চেক করেন দেখবেন এখানে ভেসিকল হয়, হ্যাঁ ঘা হয়ে চলে গেছে। বাট এটা না হলেও পায়েরটা অনেক সময় ব্যাপারীরা কিন্তু হাইড করে, লুকায় রাখে। তো দেখা যাচ্ছে আপনি যদি ওই রোগা গরুটা কিনে নিয়ে আসেন, বাড়ির গুলোও গেল, ওটাও গেল। তো এই বিষয়গুলো আছে যে আমরা কেনার সময় সুন্দর গরু, সে ভালো, লেজ টেজ নাড়াইতেছে, মশা মাছি খেদাইতেছে, রেসপিরেশন ভালো, পেটে এখানে হাত দিবেন, রুমিনেশন ভালো। এমনি আপনার হাতে আলাদা একটা প্রেস করে, এটা বলে রুমেনের একটা মোটিলিটি। যে গরু মনে করেন অনেক গরু পেট ফুলে দেখবেন, পেট ফুললে রুমেনটা ফ্লাসিড হয়ে যায়, দেখবেন এরকম পেট ফুলে গেছে, গরুর পেটে হাত দেবেন, কোনো রুমেনের শ্বাসকষ্ট নাই। কিন্তু এমনি সুস্থ গরু হলে এই রুমেনটা একবার উঠে একবার নামে, একবার উঠে একবার নামে, এটা বলে রুমেনের একটা মোটিলিটি বলে। এটাও কিন্তু আমরা অনেক সময় গরুর পেটে আমরা হাতে যায় দেখি, ঠিক আছে। এই কিছু বিষয় না, রেসপিরেশন দেখলেন, এটা ভেজা ভালো না শুকনো ভালো, কোনটা ভেজা ভালো। তাহলে যার জ্বর আসবে তার এটা কিন্তু শুকনা, তার মানে অসুস্থ। এই যে বেসিক কিছু জিনিস এই গরু পারচেজ করতে করতে কিন্তু লাগবে। আর আমরা গাভীর ক্ষেত্রে বলছিলাম ট্রায়াঙ্গুলার শেপ হইতে হবে। এটা কিন্তু আমি অনেক ক্লাসে আমার এলডিডি প্রজেক্টে আমি এই ট্রেনিংগুলো আমি পাইছি যে গাভী কেনার ক্ষেত্রে আপনি কি করবেন। ট্রায়াঙ্গুলার, সামনের দিকে বিশাল না, গোলাটা মোটামুটি মরা হবে এবং তার পেছন সাইডটা ব্যাকার পোরশনটা ওয়াইডার হবে, ঠিক আছে, একটু চওড়া হবে এবং তার 40% গুরুত্ব থাকবে তার ওলানগুলো মোটামুটি সিমেট্রি হতে হবে, সমান হতে হবে এবং ওলানের এলাস্টিসিটি থাকতে হবে। ওলানে হাত দিচ্ছেন, হাত দিলেন মানে গুছাই গেল, আবার ছাড়বেন রিল্যাক্স। কিনা তো শেষ, এখন আমরা গরুর মতো তারপরেও তো আরো আছে, শিখলাম পরবর্তীতে। আচ্ছা এই বিষয়গুলো মানে বেসিক কিছু জিনিস আছে যেটা আমরা আসলে কিনতে গেলে যদি ঠকে যাই, ওই আলটিমেটলি সারা কাল পাইলেও লাভ হবে না, ঠিক আছে। তো এরকম কিছু বিষয় আছে আরো অনেক, আসলে এগুলো তো দীর্ঘ সময়ের আলোচনা। তো আর এই সময় রোগের ক্ষেত্রে আমরা উইন্টারে বলি আপনারা বিশেষ করে যে গলা ফোলা রোগ, এটা কিন্তু খুবই হয়। আর অ্যানথ্রাক্স রিপোর্টেড এরিয়াগুলোতে বেশি হয়, আর এফএম দিতে হয়। এই সময় আপনি এফএম দিয়ে গলা ফোলা এই দুইটাতে বেশি সতর্ক হতে হবে। আর অবশ্যই এই যে পড়ে যাওয়া কেস, মিল্ক ফিভার, যাদের গাভী আছে গাভী পালেন, এই সময় মিল্ক ফিভারের কেসটা বেশি। আর কৃমিনাশক ওই যে গরমের সময় যেগুলো করতে যা করেন নাই, কবে বৃষ্টি হবে, কৃমিনাশক কয়জন গরু গেছে মরে, অনেক লোক জানে না। একবার তাপমাত্রা খাওয়াই দিচ্ছেন, কৃমিনাশক খাওয়াই গরু মাঠে চড়াইতে দিচ্ছেন, মাঠেই মরে যায়, তাহলে হবে? এই উইন্টারে কৃমিনাশকের জন্য সবচেয়ে ভালো সময়, ঠিক আছে। এই বিষয়গুলো একটু খেয়াল করলে ইনশাআল্লাহ আপনাদের, আমি যে বিষয়গুলো বলতেছি ঝুঁকি রিডাকশন, আপনার খামারে যদি ঝুঁকি কমাইতে পারেন ইনশাআল্লাহ, এই যে পারপাসে আপনি গরু পালতেছেন ইনশাআল্লাহ সেগুলো কি হবে, সফল। তাহলে আমি বললাম যে কৃমি একটা ঝুঁকি, আমার ভ্যাকসিন বা যে রোগগুলো হয় ভাইরাস জনিত রোগগুলো একটা ঝুঁকি, ওলান প্রদাহ খামারে হয় এটা একটা ঝুঁকি। তাহলে এই ঝুঁকিগুলো একটু বক্স আর লাগবে না স্যার, এমনি সুন্দর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার কথা এমনি শোনেন, হ্যাঁ তাহলে বক্স নেন, আচ্ছা কাছে আচ্ছা আমার কথা তাইলে আমি যেটা বলতেছি যে আমার ঝুঁকি নিরসন কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই যে কৃমিটা যদি না হয়, এই গরুর ভাইরাস জনিত রোগগুলো যদি না হয়, আর একটা কি প্যারাসাইট ইনফেস্টেশন বা এই যে মশা মাছি, যতগুলো ভাইরাল ডিজিজ আছে এরা ক্যারিয়ার কিন্তু মশা মাছি, ঠিক আছে। আপনার এলএসডি বলেন, এফএমডি বলেন, ঠিক আছে। তারপরে আরো যে ভাইরাল কিছু ডিজিজ আছে, তাহলে মশা মাছি কিন্তু কন্ট্রোল করতে হবে। এটা আমরা খামার করতে ওই নদীর পাড়ে, বিলের পাড়ে, বাড়ির কর্নারে করে ফেলছি, ওখানে প্রচুর মশা মাছি, জঙ্গলের পাশে, বাড়ির আশেপাশে কোনোদিন পরিষ্কার করে না, ঠিক আছে। এটা কিন্তু একটু খেয়াল করতে হবে, কারণ ওই মশাটাই ওই অসুস্থ গরুতে বসছিল, আপনারটা এসে বসবে, ঠিক আছে। তারপরে কি হয়,
এই যে আমাদের গোয়াল ঘরে বিশেষ করে গ্রামে যেটা হয়, আমাদের মা কাকিরা কি করে, গোয়াল ঘরে এক পাশে গরু রাখে, এক পাশে হচ্ছে ওই আপনার রান্নার এটা কি বলে খড়ির গাদা রাখে। ওই যে খড়ির গাদা বালির ইট, এর নিচে কিন্তু অনেক প্যারাসাইট থাকে, পরজীবী থাকে, রক্ত পরজীবী। এগুলো আস্তে আস্তে গরু, ওই যে আটুলি চিনেন? এই আটুলি কিন্তু আপনার খাবারের জন্য একটা ঝুঁকি, এটা জানেন কি? আমার একবার হয়েছিল বাবা। শুনেন, এই আটুলি হলে কি হবে, এটা খুব বড় একটা রোগ হয়, রক্ত প্রসাব, অ্যাবিসিওসিস। এটা কেউ দেখছেন কিনা? গরুর প্রসাব হলে মনে হচ্ছে ওই যে ইয়ার মতো আলকাতরার মতো বা কষানো বা পুইফল কি করলে ওই রক্ত সব ব্লাড সেল গুলো ভেঙে যায়, রক্ত প্রসাব। এটা কিন্তু গরু খুব হয়। আটুলি হবে প্রথমে, পরে হবে। তাহলে মশা মাছি, আটুলি, উকুন, এই বিষয়গুলো কিন্তু আমাদের কনসার্ন। আপনি যদি গরুকে রেগুলার গোসল করান, বা এখন কিন্তু গরুকে আমাদের মানুষের মতো চিরুনির মতো বিভিন্ন জিনিস আছে না, দেখবেন একটু গ্রুমিং করাইলেন, একটু আশ্রয় দিলেন, ঠিক আছে? আশ্রয় দিলে কি হবে, ওই যে এক্সটার্নাল যে প্যারাসাইট গুলো ছিল, মশা মাছি যেগুলো ছিল, সেগুলো কিন্তু একটাও থাকবে। তাহলে ওই যে আটুলি বলতেছেন, আপনি যদি গরু রেগুলার ধোয়ান, গরুকে রেগুলার পরিষ্কার করেন, একটু গ্রুমিং করেন। অনেকে কি করে, যেমন আপনাকে বলি, আমি তো উপজেলাতে 4 বছর কাজ করছি, যেমন অনেক, আমার কথাটা একটু শুনেন, এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যেমন অনেক ছাগল দেখবেন, ছাগলের পেছনে বড় বড় লোম রাখছে, পরে ওখানে বিভিন্ন ধরনের ময়লা হয়েছে, পরে ওই মাছি মশা ডিম পারছে, পরে গর্ত হয়ে ঘা হয়ে ভেতরে এতখানি চলে গেছে। হাসপাতালে যখন আনছে তখন দেখি লেজের নিচে এতখানি নাই, মাইট ইনভেস্টিগেশন বলে, মানে পোকা পড়ে না, আমরা বলি বাংলাতে পোকা পড়া। তাহলে ওই যে একটু গ্রুমিং করে চুলটা একটু ছোট করলে, ওই জায়গায় একটু আলো বাতাস গেলে, একটু পরিষ্কার রাখলে কিন্তু হয়তো। তাহলে এই যে কিছু বিষয় আছে যে আমাদের পরজীবী ঘটিত যে রোগগুলো, এর জন্য কিন্তু গ্রোথ হয় না। আর কি হবে, আপনার বিফ ফ্যাটেনিং প্রোগ্রামের মূল কনসার্ন হবে অ্যাস্থেটিক, সুন্দর। ওটা যত সুন্দর হবে, তার চামড়া টামড়া যত সিল্কি হবে, পশমগুলো সিল্কি হবে, ওই গরু কিন্তু কনজিউমার বেশি টানবে। ঠিক আছে না? আপনার গরু একটা পালছেন, গরুর চর্মরোগ জীবনেও নেবেন। তাহলে এই যে পরজীবী যারা ভেতরে তো পরজীবী থাকে, বাইরেও থাকে, আমরা কলিজা কিডনির কথা বলছি, আর বাইরে এই যে উকুন, আঠালো, মাছি, মশা, এগুলো কিন্তু আক্রমণ করলে ওই চামড়াটা নষ্ট করে দেবে, ও বাড়বেও কম, ও বাজারে বেচতেও পারবেন না। আলটিমেটলি আপনার যে বিফ ফ্যাটেনিং প্রোগ্রাম করলেন, আলটিমেটলি কিন্তু লুজার হবে। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের ট্রেনিংগুলোতে আমরা এগুলোতে বেশি ফোকাস করি। এই খাবারের আপনার যদি ঝুঁকি নিরসন করতে পারেন, আপনার যেগুলোতে মানে আপনার টাকাকে কমাই ফেলবে, আপনার এক্সট্রা খরচ বাড়াই ফেলবে, ওইগুলোকে একটু সতর্ক হওয়া। আর কি, এই যে আমরা সবসময় বলি যে আমাদের গরুর জন্য কিন্তু সবসময় প্রোটিন রিচ ডায়েট। আমরা কিন্তু শর্করা, কার্বোহাইড্রেট খাই হজম করে ফেলতে পারি, কিন্তু গরু পারবে না। অনেকে গরুকে আলু খাওয়ায়, ফুলকপি খাওয়ায়, না না, ওগুলো আপনার খাবার আপনি খান, ঠিক আছে না? গরুটা গরুকে দেন, তাহলে তো দুর্ভিক্ষ হবে। গরু খাবার আপনি খাই, আমার খাবার তো এইগুলো না, ঠিক আছে? গরুর যে খাবার আমরা কিন্তু আমি কিন্তু প্রতি ক্লাসে আমি দেখবেন, আমি বিআরডিতে ভেড়া মারাতে আমি ক্লাস করি, ওই পুরো কোর্সটা আমি করাই। হ্যাঁ, ওদের লিস্ট করি যে আপনি দানা খাবার কি কি খাওয়াবেন, গরুর দানা খাবার কি দিবেন, গরুর খাবার কি দিবেন। আপনি যদি 10 কেজি খাবারের একটা ফর্মুলা আমি করে দিই, আর সেখানে থাকলে হলো ভুট্টা ভাঙা থাকতে পারে, চালের গুঁড়া থাকতে পারে, খেসারি ভাঙা থাকতে পারে, ঠিক আছে, মাটি কালাই বা আপনার কি বলে খোল থাকতে পারে, ভুসি থাকতে পারে। এইগুলো হচ্ছে গরুর খাবার। অনেকে যদি বলি কয়েকটা গরুর খাবারের নাম বলেন, গরুর কয়েকটা দানা খাবারের নাম বলেন, এই যে ভাত, আটা, এগুলো আপনার খাবার। আটা খাওয়ানো যাবে না। এই যে আটা আমরা ভুল করে খাওয়াই, কি হয়, আটা হলে টাইম হয়, এটার ভিতরে এরকম দলা হয়, ইন্টেস্টাইনে যায় এইরকম, ওটা বেরোয় না, হজম হয় না, মেলা সমস্যা। আটা না, আমরা বলি আদা ভাঙা ভুট্টা, বা ভুট্টাটা ভেঙে একটু ভিজায়ে আপনি খাবারের সাথে দিতে পারেন। আর ভাতটা না খাওয়ানোই ভালো, খুব একটা ওর মধ্যে ভাতের পুষ্টিগুণ নাই। আমি নিউট্রিশনের উপর পড়াশোনা আছে, ওর ভিতরে কিছু নাই, বুঝছেন? তো আমার গরুর যেগুলো খাবার ওগুলো ইনশাআল্লাহ দিলেই হয়। ঠান্ডার সময় কি একটু পানি কুসুম গরম করে দিবে কিনা? এটা লাগে না। তারপরে টিউবওয়েলে তো এমনি হালকা দেখবেন কুসুম গরম পানি উঠে আসবে, ওই টাটকা পানিটা দিলেই হবে,
ঠিক আছে, এটাই আর কি। হ্যাঁ হ্যাঁ, হালকা একটু দিলেই হবে। বাসি পচা পানি না দিয়ে এমনি টিউবওয়েলে পানি তুলবেন, দেখবেন গরম পানি উঠতেছে, অতটুকু দিলেই হবে। ঠিক আছে। অনেকে আবার কি ঢাকা রাখে, এটা কি ঠিক কিনা? খাবার ঢেকে রাখে না, গাভী ঢাকা রাখে সালাদ শীতের সময় ও শীতের সময় এটা করতে পারে। না, ফ্রিজিয়ান জাত তো এমনিতেই তো হ্যাঁ হ্যাঁ, স্যার বলছে যে এমনি ওরা তো শীত প্রধান দেশে আটের নিচে গেলে বলতে পারে। মানে 8 ডিগ্রির নিচে গেলে ওই যে অনেক সময় বেশি উঠে যায় বা কম নেমে যায়। হ্যাঁ হ্যাঁ, এটার একটা ব্যাপার থাকে। তাপমাত্রা হ্যাঁ হ্যাঁ, ওই তো তাকে একটু গরম করানো। এটা ওই যে আমরা ওই মিল্ক পিপার কেজেই করি, অনেক সময় বলি যে একটু গরম শ্যাক দেন, একটু ন্যাকড়া দিয়ে একটু গরম শ্যাক, একটু আগুন জ্বালায়, এটা আমরাও চিকিৎসা করতে গেলে করি। এটা ন্যাকড়া গরম করে করে একটু গরম জিনিস হ্যাঁ, এটা কখন এটা বাড়াতে না, ঘর হিট হয় যত তাপমাত্রা পানি ঢালে, এটা মূল চিকিৎসা। মেলা তাপমাত্রা বাড়ছে, আপনারও 5-6টা থালা বস্তা দিয়ে ঢেকে দিচ্ছেন, এটা না, তাকে গোসল করে তাপমাত্রা কমাইতে হবে। আর যখন তাপমাত্রা হয়ে গেছে 97, 96, নর্মাল তাপমাত্রা কত 102, 103, গাভী 97, 95, তার মানে শেষ, ব্লাড লেভেলে খুব কমে গেছে। কমে গেছে। তখন ওই যে গরম শ্যাক দিয়ে ক্যালসিয়াম দিয়ে গ্লুকোজ দিয়ে তাকে এই তাপমাত্রা বাড়াইতে হবে। বাড়াইতে হবে। বুঝছেন? এগুলো আমরা করি আর কি। তো আরো মেলা কিছু বিষয় আছে, ইনশাল্লাহ স্যার আছেন, স্যারের সামনে আসলে এত কথা আমার বলা যায় না। না, না, খুবই স্যার খুব পজিটিভ মানুষ এবং মিলবিটা সম্পর্কে স্যার মিলবিটাতে সেবা দিচ্ছেন দীর্ঘ সময়, অনেক পজিটিভ মানুষ। আমরা অনেক চিন্তা করি কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, যেমন আমার সমবায়ীদের আমি এভাবে একটু মাছ গ্যাদারিং করতে পারি না, আমার এটা খুব আফসোস লাগে। আমাদের তো ওইগুলো হবে ইনশাল্লাহ। তো আমিও সামনে চেষ্টা করতেছি, আমরাও হয়তো সেবা দিতে পারবো এভাবে। আর সবচেয়ে বড় কথা, স্যারের মাধ্যমে বলতে চাচ্ছি যে আপনাদের এই গাভীগুলো যে স্যার দিছে, আপনাদের থেকে আমি দুধ প্রত্যাশা করি। যেহেতু আমি মিলবিটের লোক, আপনাদের দুধের ইনশাল্লাহ ইনজাস্টিস হবে না, সর্বোচ্চ সুবিধাটা আমি দিতে পারবো। এটা আমার হাতে ইনশাল্লাহ। তবে এই 5 কেজি 10 কেজি না, মিনিমাম একটা সমিতি থেকে 50 থেকে 100 লিটার দুধ যদি দিতে পারেন, আপনাদের যেহেতু সমিতি করাই আছে, আল্লাহ দিলে দুধগুলো আমরা রিসিভ করব। এটা আসলে সমস্যা হ্যাঁ, পরিমাণ খরচ দিতে পারবো। একটা এই পর্যন্ত পরিমাণ প্রায় এক জায়গাটা 4 দিয়ে লিটার দুধ প্রায় 3 টাকা পরিমাণ পাবে। এই যে এখানে। আমাদের ভ্যানে করে আপনারা কেন হ্যাঁ, নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাবে। আপনারা নিয়ে গেলে আপনাদের পরিবহন কষ্ট আপনারা ক্যান দিবেন কিনা? স্যার ক্যান তো এখন ওইগুলো আমাদের হেড অফিসে কথা বলে বা আমার ভাগাভাগি কথা বলে ওগুলো রিকুইজিশন দিতে হয়। যদি আপনার সমিতি থেকে আমার 500 লিটার দুধ আছে, আমি 5টা ক্যান 6টা ক্যান আপনাদের দিলাম, সমস্যা কি? আমি হেড অফিসে বলবো যে স্যার আমাদের নতুন কিছু সমিতি হয়েছে, আমাদের মানে মিলবিটা আমি বলতেছি শোনেন, মিলবিটা চিনি আপনাকে এভাবে না, আপনি কেমন সেটা না, আপনি কত লিটার দুধ দেন সে আমার কাছে ভালো খাবার। ঠিক আছে, এটা আমাদের দুধের সাথে সম্পর্ক। তো ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ, ও স্যার একটা বলছে আমার সাথে, যে স্যারের সাথে আসছে আমি, স্যার তার আমার সাথে টাকা থেকে নিয়ে আসছি তারে। আমি একটু তার মা হাসপাতালে, পেরেশানির মায়ের জন্য মধ্যে একটু দোয়া ছিলাম। করেন, মায়ের জন্য আমার মায়ের জন্য দোয়া আমি করবেন। জোর করে নিয়ে আসছি। এটা ওই বাল্বের সমস্যা, ওপেন হার্ট সার্জারি হবে 4 তারিখে, ডেট হয়েছে। সবাই দোয়া করেন। স্যার বলছে আমি মানে স্যার যদি আমাকে ডাকে আসলে সেখানে আমি আসতে আমার ভালো লাগে। এই যে রফিক স্যার আছেন, মানে আমি উপজেলাতে চাকরি করছি, আগে মেহেরপুরে ছিলাম, এখানে ছিলাম, এই উপজেলার একটা মানে এটার একটা ইয়ে আছে। আচ্ছা, স্যার বলছে হেলথ কার্ডের কথা, এটা কিন্তু আপনারা যারা পিজির লোক তাদের কাছে আছে স্যার, এদের কাছে আছে। এই যে উনি তো পিজির মানুষ, সবার হেলথ কার্ড সবার থাকতে হবে। তার মানে হেলথ কার্ড মূল কনসেপ্টটা কি? হেলথ কার্ড হইলে ওই যে রেকর্ড কিপিং, আপনার গরুকে কবে বীজ দিছিলেন, তাহলে ওই যে 9 মাস বা 270 80 দিন পরে যায়, 270 দিন পরে যায়, আপনি কিন্তু তৎপর হইতে হবে। 5 দিন 10 দিন আগে কিন্তু আমার গরুটাকে কি করতে হবে, ওই যে ডেলিভারি হবে তখন কিন্তু রাতে রাতে তাকে দেখা, একটু খেয়াল করা, ওই হেলথ কার্ড। মনে করেন আপনি অ্যানথ্রাক্সের ভ্যাকসিন দিচ্ছেন, তাহলে অ্যানথ্রাক্স আবার 6 মাস বা 1 বছর পরে অ্যানথ্রাক্স দিতে হবে, তাহলে ওই যে টিকা কার্ডে কোন ভ্যাকসিন দিলেন, কয় তারিখে দিলেন, তাহলে পরের ডোজটা আবার 1 বছর পরে। আবার এফএম দিচ্ছেন, কয় তারিখে দিতেন, 6 মাস পরে আবার দিতে হবে। তাহলে হেলথ কার্ড থাকলে আমি যে কোন গরু, আর গরুর ক্ষেত্রে আরেকটা সহজ চেনার উপায়, নাম দিতে হবে। স্যার একটা বলছে, আরেকটা আমরা বলি ট্যাগিং করতে হবে। এই কানে আসতে করে একটু ফোড়া করে
একটা ট্যাগ মার্ক দিয়ে দেবেন, এই আমার 1 নম্বর গরু। 1 নম্বর গরু রেকর্ড কিপিং এই তারিখে বাচ্চা দিছে, এই তারিখে তাকে ইয়া করা হয়েছে, এই তারিখে ভ্যাকসিন দিছি, এই রেনাডেক্স কবে দিলাম, এই হেলমেট কবে খাওয়াইলাম, এই তারিখে কিমিউলেশন করেছি, তাহলে 3 মাস পরে তো আবার তাকে কিমিউলেশন দিতে হবে। এই হেলথ কার্ডটা আমাদের প্রাণী সম্পদের বিধি থেকে দিছিল, ওই যে সভাপতি সাহেব জানে, আর ইনশাআল্লাহ দেয়া হবে। ওইটাই কনসেপ্ট, ওইটা রেকর্ডটা থাকলে ওগুলো সবকিছু এটা রেকর্ড হবে, এটা খুব গাভীর বাচ্চা খুব সুন্দর নাম দিবেন। এই শুনতেছেন? মানে সুন্দর 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 নাম দিবেন। আমি মিলবিটা ছিলাম, ওখানে সুন্দর নাম ছিল, যেমন শাবনূর, পূর্ণিমা, তারপরে নুসরাত ফারিয়া, সুন্দর নাম, মাহিয়া মাহি, কত সুন্দর নাম আছে না? আমাদের মেয়েদের নাম যেমন সুন্দর হয়, এই গাভীর বাচ্চাদের মেয়ে বাচ্চার নামগুলো সুন্দর রাখবেন। ওই সুন্দর সুন্দর নাম দিবেন এবং প্রত্যেকের নামে আলাদা একটা ডায়েরি করবেন বা খাতা, প্রত্যেকের নামে আলাদা খাতা করবেন। হেলথ কার্ডও একটা থাকবে, আবার আপনার নিজের কাছে একটা খাতা থাকবে, খাতায় রেকর্ডগুলো লেখা থাকবে এবং ওই হেলথ কার্ডের এগুলোই খাতাগুলো লেখা থাকবে এবং যে ডাক্তার আসবে সেখানে একটা স্বাক্ষর দিয়ে যাবে যে হ্যাঁ অথবা এইটা করবেন। এটা আসলে দরকার খুব। এটা এআই শুনেন, আরেকটা কথা, এআই কোন নিজেই লিখে নিতে পারে। আপনি এআই করাইলেন সাপোজ, তাহলে কোন বীজ করাইলেন, কয় তারিখে করাইলেন, লেখা থাকবে এবং উনি স্বাক্ষর করে দিয়ে যাবে। এবং উনি যদি আপনার থেকে সাদাবাজি করেন, তারও একটা ডকুমেন্টস আছে, কয় কয় লিখে দিবেন, তারপর টাকা দেবেন। ওরা কিন্তু টাকা রাখলে শুনে কিছু ডকুমেন্টস গরুর থাকবে। ডাক্তাররা কি সব সেবা টেবা দিয়ে কিন্তু এরা কি করে, টাকা যত সময় না দিতেছেন সে কিন্তু যাবে না। তার মানে সব লিখে নিয়ে তারপর তাকে টাকা দিয়ে ছেড়ে দেবেন, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আপনার এআই রিলেটেড, প্রজনন রিলেটেড রেকর্ড কিপিংটা হয়ে গেল। হয়ে গেল, হ্যাঁ। ভ্যাকসিন গুলো করলেন, System ডি ওয়ার্নিং, হয়ে গেল। কৃমির ওষুধ করলেন, ওই যে লোক কৃমির ওষুধ দিতে গেল তাতে একটু লিখে দিলেন, ঠিক আছে আমার কার্ডে তুলে দিয়ে যাও, আমি লিখতে পারি না, দিয়ে যাও। এই ভ্যাকসিন দিচ্ছে, ভ্যাকসিনটার নাম লেখো, কতটুকু দিলে, কয় তারিখে দিলে, দিয়ে যাও, পরেরটা আবার কবে দিতে হবে, এরকম। এগুলো কিন্তু একটু নিজেকে চালা করলে ওই লোক দিয়ে একটু কাজ করাই না আর কি, ঠিক আছে? তো আসলে স্যার আছেন, স্যার এখানে আরো অনেক কথা বলছেন বা বলবেন। শেষ করি, হ্যাঁ, হ্যাঁ জি স্যার, কারণ সবার যথেষ্ট ফাইন কথাবার্তা হয়। শেষ কথা যেটা বলতে চাই, যে আপনারা ওই সঞ্চয়টা জমা দেন, দিয়ে আমার কাছে একটা ব্যাংক স্টেটমেন্ট যাবে, তারপরে আমি ট্রেনিং এর বাজেটটা পাঠাচ্ছি, ওইটা পাওয়ার পর, ঠিক আছে? আর সবাই প্রত্যেকের নাম, কার পাশে গরুর নাম কি, নাম লাগবে, সেটা সাবানা হোক, পূর্ণিমা হোক, মাহিয়া মাহি হোক, সুন্দর নাম দিতে হবে, বা মৌসুমি হোক, ঠিক আছে? নাম দিয়ে এরপরে ওই তথ্য সহ পাঠাবেন, তার শেয়ার সঞ্চয়। আর আপনারা যদি গাভী বীমা করতে চান, যদি কেউ মনে করেন যে না স্যার গাভী বীমাটা আমাদের দরকার, সেটা বললে আমি সেই ব্যবস্থা করে দেবো। ওইটা প্রজেক্ট নাই, কিন্তু আপনাদের অন্য যেই প্রতিষ্ঠান করবে তারা আপনাকে হেল্প করবে, আমরা নিয়ে আসবো তাদের, যদি বীমা করতে চান। ওখানে হয়তো মাসে, যেমন ব্র্যাকের সাথে আমাদের চুক্তি হলো, গাভী বীমা ওরা করে দেবে, ওখানে হয়তো বছরে 2400 টাকা, এরকম বছরে একটা 1 লাখ টাকার গরুর জন্য বছরে 2400 টাকা, তাহলে বেশি পড়ে না, কিন্তু মানে মাসে 200 টাকা করে পড়ে। তাতে বিনিময় কি হচ্ছে, আপনার তারা মানে খোঁজখবর রাখবে গরুর আপনি ঠিকঠাক আছে কিনা, একটা মনিটরিং থাকবে, আপনারও টেনশন কম হলো, কোনো কারণে মারা গেলে 80% টাকা ফেরত দিয়ে দেবে। এটা ভালো না? তাহলে যদি এটা চান সেটা হবে। আর সামনে আমরা ডিজিটাল করে ফেলবো আপনাদের সমিতি, আমি ওইখান থেকে বসে দেখবো। আপনার নাম কি? উজ্জ্বল ভাইয়ের সঞ্চয় কত টাকা হয়েছে আমি কিন্তু ঢাকায় বসে দেখতে পাবো, ওখানে ওই ডিজিটাল করে ফেলবো, সবার লেনদেন হবে ডিজিটালি। সমিতির ওয়েবসাইট থাকবে, আর সমিতির নামে কিন্তু এখনো কিন্তু ফেসবুক আইডি খোলেন নাই, আমি কিন্তু পারি খুলছে তো হোয়াটসঅ্যাপ গ্রুপ, ঠিক আছে, ফেসবুক আইডি খুলতে হবে। ওখানে সমিতির এই যে মিটিং হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, কার গরুর কি অবস্থা, ভালো খবরই দেন, আবার চ্যালেঞ্জ বা সমস্যা হলে এটাও জানেন, ঠিক আছে? আর আমাদের যে ফেসবুক প্রজেক্টের নাম, যে ফেসবুক গ্রুপ আছে ওখানে অ্যাড করে নেবে, কোনোতে অ্যাড হবে না। তার প্রজেক্টের নামে আছে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ আছে, ওখানে আপনি অ্যাড হয়ে যান। তবে ইউটিউব চ্যানেল আছে, সেখানে অ্যাড হয়ে যান, ওখানে ভালো ভালো বক্তব্য পারবে, ওনার বক্তব্যটা ইউটিউব চ্যানেলে চলে যাবে, অবশ্যই, ঠিক আছে? খুব ভালো। সবাই ভালো থাকেন। আপনার অনেক কষ্ট করে সময় দিয়েছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা একটা পবিত্র কাজ করছেন, একটা বোকজাত প্রাণীর সেবা করছেন, অতএব ওর দোয়া আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ, আখিরাতে লাগবে। সবাই আমার জন্য, আমার ওয়াইফের জন্য, আমার
আমার এই ভাইয়ের মায়ের জন্য দোয়া করবেন, আমরা যারা অসুস্থ আছি সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে স্যারের মাধ্যমে